দাদা, আমি সরাসরি আগে একটা প্রশ্ন করি একটু আপনার ওখানকার। সেটা হচ্ছে যে আপনাদের এখানে তো বিশাল ককরোচ পার্টি নামে এক পার্টির বিরাট আন্দোলন চলতেছে। যে আন্দোলন চলতেছে এতে কি সরকার পরিবর্তন হয়ে যাবে কিনা, বিষয়টা এই জন্যই জিজ্ঞেস করলাম। কারণ বাংলাদেশে তো এখন ওই যে মৌলবাদী শক্তি যেটা আছে, ওরা অলরেডি আমেরিকা থেকে রশি কিনেছে, তারপর আপনার পাকিস্তান থেকে ওই যে গাধার চর্বি লাগিয়েছে, যে মোদি পড়ে যাচ্ছে শেখ হাসিনাকে টেনে নিয়ে এসে ফাঁসিতে ঝুলাবে। কারণ বাংলাদেশে খুশির বন্যা বয়ে যাচ্ছে। না না, ভারত আর বাংলাদেশ বা নেপাল তো এক জিনিস না। এখানে ককরোচ পার্টির আন্দোলনটা দিল্লি কেন্দ্রিক, কিন্তু এইটা ভারতে মানে রাজধানীর রাজপথ দখল করলে সরকার পড়ে যাবে এটা মনে করার কোনো কারণ নাই। এক, দুই নম্বর হচ্ছে এখানে বাংলাদেশে আর্মি ওয়াজ এ ফ্যাক্টর। এখানে আর্মি তো নিউট্রাল, আর্মি এসবের হতে চায় না। আর এখানে ইন্ডিয়ান সিস্টেমের সব থেকে বড় সেফটি ভ্যালভ কি জানো? একটা হচ্ছে ডাইভার্সিটি, একটা ডেমোক্রেসি, 2D। মানে এরকমও হয় যে ভারতে দেখবে যে দিল্লি উত্তাল, পাঞ্জাব উত্তাল, অথচ দক্ষিণে তার কোনো প্রভাবই নেই। হ্যাঁ, অন্য জায়গায় কোনো প্রভাব নাই। এই আন্দোলনটা তরুণরা সারা দেশেই খানিকটা এটার সাথে সম্পৃক্ত হইলেও এখনো এমন কিছু নাই। আর ইন্ডিয়ান সিস্টেম তো এরা যখন দেখবে যে খুব বেশি চাপ, হয়তো যেই মন্ত্রীর পদত্যাগ চাচ্ছে, এরা কার পদত্যাগ চাচ্ছে? শিক্ষামন্ত্রী। সেই শিক্ষামন্ত্রী হয়তো পদত্যাগ করবে, তাকে হয়তো একজন মন্ত্রীকে সরাই দিয়ে এরা। আর বিশেষ করে বিজেপির মেইন অর্গানাইজেশনটা কি? আরএসএস। আরএসএস ইজ এ অর্গানাইজেশন ড্রিভেন অর্গানাইজেশন। ওরা কারো ওই ব্যক্তিকে বেশি গুরুত্ব দেয় না। দরকার হলে তারা অন্য লোক সরাই অন্য নেতৃত্বকে সামনে নিয়ে আসবে। কারণ এই মুভমেন্ট আর এগুলি বেসিক্যালি স্টুডেন্ট ড্রিভেন মুভমেন্ট, তো এগুলি স্পেসিফিক ইস্যুর উপর ফোকাসড। এইখানে পলিটিশিয়ানরা যেই ঢুকবে এই মুভমেন্টের ক্রেডিবিলিটি নষ্ট হবে। অথচ পলিটিশিয়ানরা না ঢুকলে এই মুভমেন্ট লং টার্ম সাস্টেন করাটাও মুশকিল। কারণ ছাত্র তো শত হইলো, ছাত্র কতদিন আন্দোলন করবে? তাকে ইয়েতে ক্যাম্পাসে ফিরে যাওয়ার ব্যাপার আছে, এইসব আছে, পড়াশোনা করার। বিষয়টা এই জন্যই জিজ্ঞেস করলাম কারণ বাংলাদেশে তো এখন ওই যে মৌলবাদী শক্তি যেটা আছে, ওরা অলরেডি আমেরিকা থেকে রশি কিনেছে, তারপর আপনার পাকিস্তান থেকে ওই যে গাধার চর্বি লাগিয়েছে, যে মোদি পড়ে যাচ্ছে শেখ হাসিনাকে টেনে নিয়ে এসে ফাঁসিতে ঝুলাবে। না না, বাংলাদেশে তো অনেক লোক গুজবের স্বর্গরাজ্য বাংলাদেশ, সেখানে অনেকে মনে করছে যে এই যে ককরোচ পার্টি, এই যে এখানে এইসব হচ্ছে, এইটার পেছনেও নাকি ইউনূস সাহেবের টাকা পয়সা আছে। উনি নাকি আমেরিকান ডিপ স্টেটের হয়ে এখানে টাকা মোবিলাইজ করছে। মানে ঠিক আছে ভাই, উনি বাংলাদেশের সরকার পতন ওইটাও উনি ঘটাইছিলেন কিনা কি ব্যাপার, যাই হোক। মানে ইন্ডিয়া ইজ নট বাংলাদেশ এন্ড ইট ইজ নট গুড। তবে এরকম খোয়াব তো বাংলাদেশে রোজই লোকজন দেখে, 7 সিস্টার দখল করে ফেলবে, চিকেন নেক কাটে দেবে, এই করবে সেই করবে। ভালো কথা, চেষ্টা করে দেখতো কলকাতাও দখল করে ফেলবে, তো ভালো কথা। কলকাতার যদি বাংলাদেশ দখল করে, তো বাংলাদেশে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে ক্ষমতায়, তাদের বলে রেখো যে আমার গভর্নর বানাই দিতে। বাংলাদেশ যদি এই জায়গা দখল করে, এগুলি আলতু ফালতু কথা বলার লোক বাংলাদেশে প্রচুর আছে। তবে একটা জিনিস ঠিকই, যে মানুষের মধ্যে দীর্ঘদিন বিজেপি ক্ষমতায় থাকার ফলে বিজেপি একটার পর একটা ইলেকশন ঠিকই জিততেছে, কিন্তু মানুষের মধ্যে নানা ব্যাপার নিয়ে ক্ষোভ আছে, এইটা পরিষ্কার বোঝা গেল। কিন্তু আজকে আমি দেখলাম ওইখানে অনেক অভিনেতা অভিনেত্রী আসেন, এরা আসেন অনেকে মঞ্চে। আজকে অনেক ওয়ার ভেটারান, কার্গিলে যুদ্ধ করা আমার এক পরিচিত কর্নেল, সেও ওইখানে গেছে। কেন, সবারই হয়তো ছেলেপেলেরা তাদের কোনো না কোনো ভাবে এই কোয়েশ্চেন পেপার ফাঁস হয়ে যাওয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছে, পরে পরীক্ষা দিয়ে পায়নি, এরা ওইখানে গিয়ে প্রতিবাদ করতেছে। তো এখানে ইটস এ স্ট্রং অ্যাজিটেশন। এবং সাম্প্রতিককালে দিল্লিতে এত লোক কোনো ইস্যুতে জড়ো হয়েছে বলে আমার অন্তত জানা নাই। অনেকটা এটা যেভাবে করাপশন ইস্যুতে কংগ্রেসের আমলে এই যে অরবিন্দ কেজরিওয়ালরা, আন্না হাজারে জড়ো হয়েছিল, ওই টাইপের একটা ইয়ে। কিন্তু ওই মুভমেন্ট মানে ওইভাবে, মানে এটার বেনিফিটটা নিতে গেলে পলিটিশিয়ানদের নিতে হবে, ঢুকতে হবে। তো এখন বলা মুশকিল। মানে আমার মনে হয় না যে একেবারে মানে বাংলাদেশে যা হচ্ছে এটা এখানে ঘটে যাবে। আর এটা যারা মনে করছে তারা মনে করে যদি আনন্দ পায়, সুখে শান্তিতে থাকে, হ্যাঁ, তোমাদের এখানে হুজুর টুজুররা খুশি হয়, হ্যাঁ, এবং হুজুররা কি কি কাজ করে তো দেখতেছো, জামাতের নেতা কাকে নিয়ে কোথায় কোন হোটেলে ঢোকে ঢোকে। তো ওই আনন্দে যদি ওইরকম 2-4টা কাজ টাজ তারা করে যায়, ইন্ডিয়া এই হয়ে গেছে, ভালো কথা হোক, তারা খুশি হোক, আনন্দে থাকুক, নো প্রবলেম।
দাদা, গত 2 দিন বা 3 দিন আগে অমিত শাহ আপনার সেভেন সিস্টার ওখানে কোথায় যেন একটা ভাষণ, আমাদের কাছে যতটুকু কাটিং অংশ ছিল সেখানে বলেছিল যে সেভেন সিস্টার কারো, বাংলায় যদি করি, সেভেন সিস্টার কারো বাবার না, যে তুমি চাইলে আর এটার ভাগ করে নিয়ে গেলে এটা ইন্ডিয়ার অংশ, ইন্ডিয়াতে থাকবে। এই হুমকিটা আসলে কাকে দিল? বাংলাদেশ, চীন না পাকিস্তান, কাকে দেওয়া হইলো আসলে? দেখো, চীনকে হুমকি এখন দেবে না ইন্ডিয়া। চীনের সাথে খুব ভালো সম্পর্ক করার চেষ্টা চলছে সম্প্রতি। হ্যাঁ, এটা অনেকেই বোঝে না যে যখন তারেক সাহেব চীনে ছিলেন তখন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু ভারতে ছিল, এবং বর্ডারে অনেক সেটেলমেন্ট হয়েছে। চীন কৈলাস মানস সরোবর, যেটা হিন্দুদের তীর্থের জন্য খুব বড় তীর্থস্থান, হ্যাঁ, কিন্তু সেটা তিব্বতে। হ্যাঁ, তো সেইখানে হিন্দু তীর্থযাত্রীদের দেওয়ার জন্য রাস্তা খুলে দিতেছে চীন। এই সিদ্ধান্ত হয়ে গেছে। এটা জেনারেলি ওরা দেয় না কেন, ওরা মনে করে যে এখানে ইন্ডিয়ান এইসব তীর্থযাত্রী কাভারে অন্য লোকজন যেতে পারে। তো এইটা চীন করতেছে। আরো অনেকগুলি ব্যাপারে চীনের সাথে অনেক রকম ইয়ে হচ্ছে। আর সামনে ব্রিক্স এর সামিট। হ্যাঁ, তো ব্রিক্স এ চীনও বড় ফ্যাক্টর, ইন্ডিয়া বড় ফ্যাক্টর, রাশিয়া বড় ফ্যাক্টর। তো এই সামিটের আগে চীনের সাথে নানা রকম বোঝাপড়া। রিসেন্টলি অজিত ডোভাল যে ওয়াং এর সাথে মিটিং করছে, বর্ডার ইস্যুতে অনেকটা অগ্রগতি হয়েছে। এবং ট্রেডের ক্ষেত্রেও চীনের অনেক প্রোডাক্ট এগুলি ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল, এগুলি তুলে নেওয়া হয়েছে। তো চীনের সাথে কিন্তু রিলেশনশিপটা ঠিকঠাক। আর চীনও ওই মাঝে একবার অরুণাচল নিয়ে একটা চীনের ম্যাপে একটা ছাপা হয়েছিল, ওইটা নিয়ে একটা বিতর্ক হয়েছিল, কিন্তু চীনও আর এটা বাড়ায় নাই, ভারতও এটা বাড়ায় নাই। হ্যাঁ, আর সীমান্তে মানে আজ থেকে কয়েক বছর আগে যে মারামারি যেটা হয়েছিল, এরপরে কিন্তু গত 2 বছর ধরে আমি তোমাকে বলতে পারি যে হিমালয় পাহাড়ে, আমার আর্মিতে প্রচুর চেনা জানা, হিমালয় পাহাড়ে কিন্তু মানে সিচুয়েশন ইজ ভেরি কোয়েট। ওখানে কোনো টেনশন নাই। তো আমি মনে করবো অমিত শাহ এই কথাটা হয়তো বাংলাদেশ এবং পাকিস্তানকে লক্ষ্য করে বলছে, কারণ পাকিস্তানিদের অনেক টেররিস্ট, অনেক আর্মির লোকজন, অনেক আইএসআই লোকজনের বাংলাদেশে আসা যাওয়া ইদানিং খুব বেড়ে গেছে। এবং বাংলাদেশেরও অনেক এইসব মান্যগণ্য এবং কিছু কিছু জঘন্য ব্যক্তিদের মানে পাকিস্তান যাওয়াটা বাইরে গেছে। এবং এরা সবাই ওই সেভেন সিস্টার্স, চিকেন নেক এইসব নিয়ে লাভ ঝাপ দিতেছে। এইটাই বলার জন্য যে এখানে একটা কথা আমি তোমাকে বলি, বাংলাদেশের যেই মহা ছাগলরা, আমি ছাগল বলতে বাধ্য হইলাম, যে বলে যে সেভেন সিস্টার্স, আমরা একদম একেবারে সেভেন সিস্টার্স এর সব থেকে বেশি যারা ওখানকার স্থানীয় লোক, অসমিয়া বলো, মণিপুরি বলো, নাগা বলো বা ত্রিপুরী বলো, এরা সব থেকে বেশি ভয় পায়, ঘৃণা করে বাংলাদেশের লোকজনকে। এরা মনে করে বাংলাদেশের লোকজন এখানে আইসে এখানকার ডেমোগ্রাফি পাল্টায় ফেলতেছে, এখানকার জনবিন্যাস পাল্টাই গেছে। তো বাঙালি বাংলাদেশি এদেরকে এখানকার লোকজন সব থেকে বেশি হেট করে। আর দে অলওয়েজ থিঙ্ক যে ইন্ডিয়ান স্টেট ওদের রক্ষাকর্তা। ইন্ডিয়ান স্টেট না থাকলে এখানে হই হই করে বাংলাদেশ থেকে লোক ঢুকবে এবং বাংলাদেশে মানে এটা এটা একটা বাঙালি প্রধান অঞ্চল হয়ে যাবে, যেটা ত্রিপুরা অলরেডি হয়ে গেছে। এর জন্য এরা বাংলাদেশের লোক, বাংলাদেশের যে কোনো ওইখানে কথাই হয়েছে, ওখানে পুরো ব্যাপারটাই হয়েছে মানে অ্যান্টি বাংলাদেশ। এই যে আসামের যে 60-70-এর দশকের যে আন্দোলন, বিদেশি বিরোধী আন্দোলন, ও স্লোগানই ছিল। হ্যাঁ, স্লোগান কি ছিল? যে মানে অ্যান্টি বাংলাদেশি স্লোগান ছিল, বাংলাদেশি খেদি বলেই আন্দোলন চলি বলে, মানে বাংলাদেশি তাড়ানোর জন্যই এই আন্দোলন চলবে। তো এখানে বাংলাদেশি তার নট ওয়েলকাম। তো এখন যদি এটা বুঝতে চান, শফি হুজুর তো জামাতের প্রধান, আমির সাহেব, উনি সিলেটের মানুষ, আসামটা সিলেটের পার্শ্ববর্তী অঞ্চল। হ্যাঁ, এই সিলেটকে তো অসমিয়ারা চায় না ইন্ডিয়াতে রাখতে, সিলেট চলে যায় কেন? এটা বাঙালি প্রধান। ওদের কাছে কিন্তু মুসলিমটা ফ্যাক্টর না, বাঙালিটা ফ্যাক্টর। সে বাঙালি হিন্দু হোক আর মুসলমান হোক, সে সুবীর ভৌমিক আর সাবির আহমেদ যেই হোক, বাঙালি যতক্ষণ তুমি ইউ আর এ থ্রেট টু দেম। তো এই যারা সিলেট রাখতে চায় না নিজেদের মধ্যে, তারা বাংলাদেশকে ওয়েলকাম করবে ছাগল ছাড়া, এটা কে ভাববে? তো এই এখন বাংলাদেশ তো ওইখানে সেভেন সিস্টার্স বলতে ওরা ভাবে সবাই পরেশ বলো। পরেশ বলো তোমার দেশে শেল্টার পাইছে, এই জন্য পরেশ বলো তোমার জয়গান গাইতে পারে। হ্যাঁ, কিন্তু এভরিবডি ইজ নট পরেশ বলো। ওই জন্য ওগুলি ফালতু কথা। অমিত শাহ এটা বলে থাকলে আমার মনে হয়, আর এটা সাধারণভাবে উনি নর্থ ইস্টে গেছেন, ওইখানে গিয়ে বলবেন যে এটা ইন্ডিয়ার অংশ, এটা জোরালো ভাবে বললেন।
ইট ইজ মেড ফর, আমার মনে হয় বাংলাদেশ। যাই হোক, এটা না আমি অত গুরুত্ব, এগুলি আমাদের মন্ত্রীরা রুটিন এইসব কথা বলে, ভারত কা হিস্সা হ্যায় বলে একটা হুঙ্কার, ভালো কথা। এভরিবডি নোজ ইটস পার্ট অফ ইন্ডিয়া, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। দাদা, গত সপ্তাহে আপনার সাথে কথা হয়েছিল, যেটা হয়েছিল যে শেখ হাসিনা নিজেই বলেছেন যে উনি ডিসেম্বরের ভিতরে দেশে ফিরবেন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। এদিকে আমাদের দেশে বলা হচ্ছে যে না, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত দিতে হবে, উনি এমনি আসলে ঢুকতে দিব না। এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলছে, ভারত সরকারের কাছে দাবি জানিয়েছে বন্দি বিনিময় চুক্তি। তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করতে পারেন? দেখো, বন্দি বিনিময় চুক্তির অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপার হইলে অনেক আগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে, এই ব্যাপারে এইসব হুঙ্কারের পরে আমাদের যে বিদেশ মন্ত্রকের যে মুখপাত্র, উনি একটা ছোট্ট কথা বলছেন, রণদীপ জয়সওয়াল। হ্যাঁ, এইসব ডিপ্লোম্যাটরা বেশি কথা বলে না, তো বাঙালির মতো অত প্যাসাল পারে না, সোজা কথা যেটা ধরুন বলছেন পরিষ্কার ভাবেই যে আওয়ার অ্যাটিটিউড টু অ্যাবাউট শেখ হাসিনা হ্যাজ নট চেঞ্জ। তার মানে কি, আমরা ওনাকে, উনি নিজের ইচ্ছায় যদি যেতে চান, দ্যাটস এ ডিফারেন্ট থিং, কিন্তু আমরা কোনো বাংলাদেশের কথা মতো ওই বন্দি প্রত্যর্পণ চুক্তি এইসব অনুযায়ী আমরা ওনাকে ফেরত পাঠাবো না। কেন? উনি তো বন্দি হিসেবে এখানে পালায়, এখানে লুকায় ঢোকেন, উনি বোরখা পরে এখানে ওইখানে দুইটা মার্ডার করে এখানে পালায় ঢোকেন। উনি এখানে প্রাইম মিনিস্টার হিসেবে আসছিলেন, ওনাকে বাংলাদেশের গভর্নমেন্ট, বাংলাদেশের আর্মি চিফ তার নিজের বিমানে করে, তাদের নিজেদের মিলিটারি বিমানে করে এখানে নামায় দিয়ে গেছি। তারপরে তোমরা কি বিচার আচার কি করছো? আর বন্দি বিনিময় চুক্তির ভিতরে একটা অংশ আছে, হোস্ট কান্ট্রি মাস্ট বি টোটালি স্যাটিসফাইড, যে যাকে ফেরত চাওয়া হইতেছে, হ্যাঁ, তাকে এক হচ্ছে মৃত্যুদণ্ড, হ্যাং করার ব্যাপার থাকলে পিছায় তুমি এটা নিয়ে আগাবা না, নাও আগাইতে পারো। আর 2 নম্বর হচ্ছে যে ইউ হ্যাভ টু স্যাটিসফাইড, হোস্ট কান্ট্রি মাস্ট বি স্যাটিসফাইড, যে তার বিচার প্রক্রিয়া সঠিক পাবে। এটা ইন্ডিয়া এখনো মনে করে। তো এই জন্য ওই বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত দেওয়ার ব্যাপার থাকলে ইন্ডিয়া সেইভাবে ওনাকে পাঠাবেন না। ইন্ডিয়ার লাইন হচ্ছে ভেরি সিম্পল, শি ইজ এ বাংলাদেশ সিটিজেন, শি ওয়ান্টস টু গো ব্যাক, ইউ টেক হার ব্যাক। তারপরে তোমরা তাকে কি করবে, অ্যারেস্ট করবে, কি করবে, এটা তোমার ব্যাপার। কিন্তু আমরা ওই চুক্তি করে বন্দি হিসেবে তাকে, কেন বন্দি হিসেবে প্রত্যার্পণ করতে গেলে তো আমাকে ওনাকে বন্দি করতে হবে। আমি ওনাকে কি গ্রাউন্ডে বন্দি করব? she cannot be detained as a prisoner in India under any circumstances. 1 নম্বর হচ্ছে সে ইন্ডিয়াতে এমন কোনো অপরাধ করেনি যার জন্য আমরা তাকে বন্দি করব। 2 নম্বর হচ্ছে বাংলাদেশে যে রায় তার বিরুদ্ধে হয়েছে, সেই রায় যে যথাযথ যুক্তিযুক্ত, এই ব্যাপারে ইন্ডিয়া এখনো স্যাটিসফাইড না বাংলাদেশের এক্সপ্লেনেশনে। আমরা ওনাকে বন্দি করে পাঠাবো না, আমরা ওনাকে ফ্রি সিটিজেন হিসেবে পাঠাবো। বাংলাদেশ হাই কমিশন, ওনার তো পাসপোর্ট টাসপোর্ট সব আউট অফ হয়ে গেছে, ইম্পাউন্ড হয়ে গেছে। তো বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, সরি হাই কমিশন ইন দিল্লি, ওনাকে ট্রাভেল ডকুমেন্ট দিলে উনি বিমানে করে গিয়ে ঢাকাতে নামবেন বা বেনাপোল বর্ডার দিয়ে আইসে আমি আইলাম বলবেন, তখন ওনাকে কি করবে, অ্যারেস্ট হবে। কিন্তু আমরা ওনাকে বন্দি করে ফেরত পাঠাবো না। এটা যদি বাংলাদেশের একমাত্র শর্ত হয় ওনার প্রত্যাবর্তন ক্ষেত্রে, তাহলে তো আমার মনে হয় না প্রত্যাবর্তন ব্যাপারটা দাঁড়াবে। আমার নিজেরও ধারণা এই যে গোলযোগগুলি হচ্ছে, এতে কইলে বাংলাদেশ ইচ্ছা করে এমন কিছু কন্ডিশন সৃষ্টি করবে যাতে ইন্ডিয়া ওনাকে ফেরত না দিতে পারে বা ইন্ডিয়া থেকে উনি ফেরত না যেতে পারে। মৃত্যুদণ্ড মাথায় নিয়ে দেশে ফেরার ক্ষেত্রে উনি যতটা নার্ভাস, উনি দেশে ফিরবেন এটা বাংলাদেশ সরকার বেশি নার্ভাস, আমার যা দেখে মনে হচ্ছে। তাই জন্য আমার মনে হয় না বাংলাদেশ এইসব জটিলতা ইচ্ছা করে সৃষ্টি করবে, এবং এইসব জটিলতা থাকলে মানে ইন্ডিয়া ওনাকে প্রিজনার করে অফিসিয়ালি এক্সট্রাডাইট করবে না ইন্ডিয়া। এটা আমি লিখে দিতে পারি, এটা তোমরা দেখে নিও, মিলাই নিও। আর এমন কোন বৃহৎ শক্তি নাই যাকে দিয়ে বাংলাদেশ ইন্ডিয়াকে এটা করাইতে পারে। বাংলাদেশের লোকেরা ভাবতে পারে যে ট্রাম্পকে দিয়ে আমরা এটা করাবো। ইন্ডিয়া ইজ নট মালদ্বীপস, ঠিক আছে দাদা? আমাদের তারেক জিয়া যখন প্রধানমন্ত্রী হলেন বা ওনার মা যখন মারা গেলেন, তখন ইন্ডিয়া থেকে বড় বড় মিনিস্টার আসছেন, শোক বার্তা দিয়েছেন। তারেক জিতার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে নরেন্দ্র মোদীজিও ওনাকে কংগ্রাচুলেট জানাইছেন।
এরপর উনি ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সরকারিভাবে, উনি ভারত যান নাই, উনি মালয়েশিয়া গেলেন, চায়না গেলেন, এখন উনি আবার সৌদি আরব যাচ্ছেন, উনি ভারত যাচ্ছেন না। এদিকে আবার বাংলাদেশের একজন উপদেষ্টা এই 4-5 দিন কি একটা মিটিং এ জানি ভারত গিয়েছিলেন, উনি ফেরত আসছেন গত পরশুদিন। সেই দিনই সেনাবাহিনীর বড় বড় অফিসার নিয়ে মধ্যরাত পর্যন্ত মিটিং করেছেন তারেক জিয়া। পরদিন সেনা প্রধান গিয়েছেন তুরস্ক, এদিকে সার্জিও গোর আসছে বাংলাদেশে। পুরো ঘটনাটার মধ্যে কি কোনো কিছুর মিল খুঁজে পাওয়া যায় বা কোনো প্রেসার আসছে কিনা দেশের উপর? না, ইন্ডিয়া অনেকে আমন্ত্রণ জানাইছিল। ইন্ডিয়ার একটা ব্যাপার ছিল যে আমরা একটা ভালো ওয়ার্কিং রিলেশন তৈরি করতে চাই। এই সরকার, নতুন সরকার একটা ইলেকশনের মাধ্যমে আসছে, ইটস এন ইলেক্টেড গভর্নমেন্ট। আমরা এটা প্রথম থেকে ইন্ডিয়ার লাইন ছিল। এই ইউনুস তো মানে ইলেক্টেড লিডার না, এবং ইউনুস যা করতেছেন তার সাথে ইলেক্টেড গভর্নমেন্টের সাথে একটা ভালো সম্পর্ক করার একটা চেষ্টা এটা ভারত করছে। এখন তারেক জিয়ার এটা নিয়ে, হি ইজ দ্য প্রাইম মিনিস্টার, হি উইল ডিসাইড ওয়্যার হি উইল গো। এটা তো আর আমাদের কারো কিছু বলার নাই। উনি চীনে গেছেন, চীন থেকে বড় বড় প্রজেক্ট নিয়ে আনার চেষ্টা করতেছেন বাংলাদেশে, হ্যাঁ, পরিকাঠামো উন্নয়নের জন্য। তো এটা ভালো কথা। উনি এখন সৌদি আরব কেন যাচ্ছেন, এই ক্যালকুলেশন ওনার ক্যালকুলেশন। উনি একটা জিনিস ফ্যাক্ট, সেটা যে ইন্ডিয়া ওনাকে ইনভাইট করার পরেও উনি ইন্ডিয়াতে এখন অব্দি আসেন নাই। এটা ইট ইজ হিজ চয়েস। এইটা যদি কেউ মনে করে যে এটা উনি একটা সিগন্যাল করতেছেন যে আই ডোন্ট নিড ইন্ডিয়া, এবং ইন্ডিয়া ছাড়াই আমার সব আমি করতে পারবো, এই মানে এইটা যদি এই এই মানসিকতার রিফ্লেকশন হয়, তাহলে তারেক জি হয়তো ভুল করবে।